পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। আসলে মানুষের যে অধিকার ন্যূনতম স্বাধীনতার পরে সার্বজনীন ভোটাধিকারের মধ্যে থেকে এবং বামফ্রন্টের প্রচেষ্টায় প্রথম 18 বছরের মধ্যে ভোটাধিকার, তার আগে 21 বছর ছিল, অর্থাৎ গণতন্ত্রের সম্প্রসারণ। স্বাধীনতার পরে এটা একটা বড় লড়াই, যে স্বাধীনতা আমরা পেয়েছি সেটাকে প্রসারিত করব না সংকুচিত করব। এই সম্প্রসারণের জন্য বামপন্থীরা বরাবর লড়াই করেছে অধিকার অর্জনের। আর শাসক শ্রেণী, শাসক দল, দক্ষিণপন্থীরা সবসময় চেয়েছে নানান অজুহাতে এটাকে অধিকার ক্ষেত্রটাকে সংকুচিত করা। তাহলে আজকে আমাদের যে সাংবিধানিক অধিকার, আমাদের যে গণতান্ত্রিক অধিকার, আমাদের যে মানবাধিকার, আমাদের যে সাম্যের অধিকার, সমতা অধিকার, যে ন্যূনতম যা পেয়েছি, সেটাকে ক্রমাগত এই দক্ষিণপন্থীদের শাসনে আমাদের দেশ জুড়ে এবং আমাদের রাজ্যে এটাকে ক্রমাগত সংকুচিত করা হচ্ছে। প্রথমে লোক প্রলোভন দিয়ে, তারপরে ভয় দেখিয়ে, দেখিয়ে, তারপরে হচ্ছে শাসনের একটা অংশকে ব্যবহার করে মুড়িমুড়কির মতো যাচ্ছে। তাই পুলিশ, সাধারণ প্রশাসন, এমনকি নির্বাচনের সঙ্গে যুক্ত যারা আছে, রাজ্য নির্বাচন কমিশন হোক আর কেন্দ্রীয় নির্বাচন কমিশন হোক, তাকে ব্যবহার করে এই ভোট লুট, সেই লুটের পঞ্চায়েত থেকে গোটা দেশ লুটের ব্যবস্থা করা। আর এটা শুরু হয় ভোটার লিস্ট থেকে। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। এটাকে ছলে বলে কৌশলে কিছুটা মিডিয়া প্রচারের মধ্য দিয়ে, কখনো এটাকে ভিনদেশি, কখনো হচ্ছে রোহিঙ্গিয়া, কখনো জেহাদি, কখনো বাঙালি, কখনো মতুয়া, এরকম নানান রকমের নাম দেওয়া হয়। কিন্তু গোটা বিশ্বে এটা হচ্ছে এই ধরনের ফোবিয়া তৈরি করা হয়, ভয় তৈরি করা হয়, আতঙ্ক তৈরি করা হয়, যাতে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়। সেই সুযোগে আমরা আগেই বলেছি, আপনাদের আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম, এবং এই মানুষের যে ভোটাধিকার সেটা আমাদের রক্ষা করতে হবে। আসলে বাংলাকে বাঁচাতে হবে। আমাদের যে বাংলা বাঁচাও, আমরা যাত্রা ঘোষণা করেছি, আগের দিন বলেছি, রাজ্য কমিটি বৈঠক হয়েছে, বাংলা বাঁচাও যাত্রা তুফানগঞ্জ থেকে শুরু হবে 29শে নভেম্বর। বাংলা বাঁচাও যাত্রা তুফানগঞ্জ থেকে বেরিয়ে আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ি জেলা, দার্জিলিং জেলা, তার থেকে উত্তর দিনাজপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, কামারহাটিতে এসে শেষ হবে 17 ডিসেম্বর। সমাবেশ হবে 200, শেষ হবে সমাবেশ হবে, বিভিন্ন জেলায় বিভিন্ন সমাবেশ হবে, নানান মাধ্যমে, গাড়ি করে, বাসে, সাইকেল, কোথাও পদব্রজে, নানা অনুষ্ঠানের মধ্যে চলবে। বিভিন্ন আমাদের দেশকে বাঁচাতে হবে, আর দেশটা বাঁচাতে হলে আসলে বাংলাকে বাঁচাতে হবে। নানান দিক থেকে আজকে বাংলা আক্রান্ত। ভাষা, সংস্কৃতি, শিল্প, সাহিত্য, কৃষি, মানুষের মান, সম্মান, অধিকার, সম্প্রীতি, ঐক্য, আমাদের হচ্ছে একটা বিষয় আমি আপনাদের সামনে উত্থাপন করবো। যাত্রা বাংলা বাঁচাও, যেটা চলছে ইতিমধ্যে, এসআইআর থেকে শুরু হয়েছে, এবং এই এসআইআর এ দেখবেন আপনারা ইতিমধ্যে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে, আমরা অভিযোগও করেছি, যে সিও অফিস থেকে আরম্ভ করে তলা একেবারে বিএলও পর্যন্ত তৃণমূল দখলদারি রাখছে, তাদের তারা
তারপরে আমরা দেখছি বিজেপি আর তৃণমূল মানুষের মধ্যে ভয় এবং আতঙ্ক তৈরি করছে। কারণ একটা ভয় এবং আতঙ্কের পরিবেশ হলে, মিথ্যাচার হলে, তার মাঝখানে ফাঁক দিয়ে যা কিছু গড়িয়ে দেওয়া যায়। যেরকম কেপমারি হয়, সেরকম একটা মিথ্যাচারের বেড়াজাল দিয়ে তারা আসল কাজটা করতে চাইছে। ভোটার লিস্টকে শোধরানোর বদলে, নির্মূল করার ভেতরে তাতে যে মৃত আছে সেটাকে কিভাবে, মৃত মানুষের ফর্ম ইলেকশন কমিশন ম্যাপিং করেছে, নানা রকম তথ্য দিচ্ছে, তাতে কারা মারা গেছে তারও বিএলও ফর্ম দিয়েছে। আর তৃণমূল বিজেপি তারা চাইছে বিএলও কে ব্যবহার করে নিয়ে কিভাবে সেটাকে হস্তগত করতে, তাদের ফর্ম ফিল আপ করতে। জীবন্ত মানুষকে ভয় দেখাচ্ছে, তাদের নাম কেটে দেবো, আর মৃত মানুষের ফর্ম নিয়ে কারাকারি হচ্ছে। তাহলে সিও অফিস, ইলেকশন অফিস, অফিস কেন মৃত মানুষের ফর্ম ফিল আপ করাচ্ছে? তাকে বাধ্য হয়ে যাচ্ছে, ঢেড়া পড়ে দেওয়া উচিত। দুই হচ্ছে, বিভিন্ন জায়গায় কলকাতায়ও মস্তান, গুন্ডা এবং স্থানীয় প্রশাসনকে ব্যবহার করে নিয়ে, পুরো প্রতিনিধিদের ব্যবহার করে নিয়ে, পঞ্চায়েত প্রতিনিধি ব্যবহার করে নিয়ে তারা হচ্ছে এই বিএলও ফর্ম প্রায় ছিনতাই করে নিচ্ছে। অসংখ্য ছবি আসছে, আপনার পুরো ভিডিও দেখেছেন, বর্তমানে ছবি আছে যে তৃণমূলের নেতারা সব বিএলও ফর্ম নিয়ে করে আছে, বসে আছে। কোথেকে পেল? তারা হস্তগত করতে গেল। এখানে অভয়াকাণ্ড হয়েছিল, অভয়া যে মেয়েটি মারা গিয়েছিল, খুন হয়েছিল, সেখানে ক্লিপিং এসছে, দেখছেন, ভাইরাল হচ্ছে, যে তৃণমূলের নেতা বলছে আগে আমাদের জানাবে বিএলও মহিলাকে, তাহলে যা খুশি হতে পারে। সুতরাং আমাদের লোকজন যাবে, সঙ্গে যাবে। তো ফার্স্ট ইলেকশন কমিশন এর হাতে রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস, প্রশাসন এই হাতিয়ার তুলে দিচ্ছে যে এখানে সঠিকভাবে ভোটার লিস্ট করা যাবে না, শাসক দলের ইচ্ছা করতে হবে। কেন বলছে না যে প্রকৃত ভোটারদের নাম থাকুক, ভুয়ো নাম বাদ যাক, মৃত নাম বাদ যাক, এবং নতুন যাদের বয়স আছে তাদের নাম তোলা হোক, যেটা খুবই সাধারণ বিষয়। তাহলে আসলে গণতন্ত্র বাঁচাওয়ের একটা প্রথম ধাপ হচ্ছে ভোটাধিকার বাঁচাও, তবেই তো বাংলা বাঁচবে। তারপর হচ্ছে জল, জমি, জঙ্গল বাঁচাও, উত্তরবঙ্গ বাঁচাও, বাংলা বাঁচাও। আপনারা দেখেছেন কদিন আগে কি বিপর্যয় হয়েছে, আমাদের লোকজনকে ঝাঁপিয়ে পড়েছিল, প্রশাসনের টিকি খুঁজে পাওয়া যায়নি, কেন্দ্র সরকার এখনো বিপর্যয় কথা করেনি। আর এই ধরনের বিপর্যয় একেবারে সুন্দরবন থেকে পাহাড়ে হচ্ছে, কারণ প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে, জলাভূমিকে নষ্ট করা হচ্ছে, নদী, পাহাড়, জঙ্গল, বাঁধ, চর, গাছপালা কিছু বাদ যাচ্ছে না। লুটের রাজত্বে ভোট লুটায়, আসলে ভোট লুটটা করে কায়েম করার জন্য লুটের কায়েমে একটা বড় অংশ হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদকে লুট করা অবাধে। এবং কেন্দ্র এবং রাজ্য সরকার এই জন্য কোথাও কোথাও আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাচ্ছে, কোথাও কোথাও আইনকে পরিবর্তন করছে। আমাদের রাজ্য সরকার গেজেট নোটিফিকেশন দেখেছেন, আগে ছিল জলাভূমিতে, জলাশয়তে আমরা যেমন বলেছিলাম ভূমির ক্ষেত্রে লাঙল যার, জমি তার, তেমনি আমরা বলেছিলাম জাল যার, জল তার। সরকার এখন নিয়ে government undertakings of যেভাবে ডুয়ার্সের জমি, তরাইয়ের জমি, বাঁধের জমি, চাষাবাদ, চা বাগানের জমি লুট করছে এবং দিচ্ছে,
মৎস্যজীবীদের উৎখাত করার চেষ্টা। এইভাবে আদিবাসীদের অধিকার খর্ব করা হচ্ছে, বনবস্তির লোকেদের অধিকার খর্ব করা হচ্ছে, আর যারা চরে আছে তারাও তাদের অধিকার খর্ব করা হচ্ছে। আমরা আসামে দেখেছি বিজেপি সরকার কিভাবে বুলডোজার লাগিয়ে চর থেকে মানুষকে উৎখাত করেছে। তারই অংশ হিসেবে নদী বাঁধ বাঁচাও বাংলা বাঁচাও। আপনারা জানেন মালদার মানিকচকে, ওইদিকে ধুলিয়ানে, শামশেরগঞ্জে এগুলো তো চলছিল, এখন জলঙ্গি পর্যন্ত বিস্তৃত হয়েছে। গঙ্গায় ভাঙন, পদ্মায় ভাঙন, তারপরে হচ্ছে ফুলহার নদী, মহানন্দা, এই সব নদীগুলো ভাঙন হচ্ছে। একই জিনিস আমরা এখানে ঘাটালে দেখছি, আমরা রূপনারায়ণে দেখছি, আমরা দামোদরে দেখছি। সুতরাং ছোট বড় মাঝারি নদীগুলোকেও গ্রাস করছে। সেই নদীকে বাঁচাতে হবে, বাঁধকে বাঁচাতে হবে। আর এই নদীমাতৃক দেশে নদীর যারা ধারে পাশে যে বসতি আছে, যে গ্রাম আছে, যে মানুষজন আছে, সেটাকে বাঁচাতে হবে। এমন নদীকে পলিউট করছে তো ঘাটের সময় দেখেছেন কি বলে, ছট পুজোর সময় নকল যমুনা তৈরি করে ডুব লাগাবে ফটো অপশনের জন্য। আসল যমুনা হারিয়ে গেছে, পলিউটেড হয়েছে। চা শ্রমিক বাঁচাও বাংলা বাঁচাও। সবাই জানেন চা শ্রমিকদের কি সমস্যা হচ্ছে। কেন্দ্র রাজ্য সরকার ভোটের সময় নানান প্রতিশ্রুতি দেয়, আর চা বাগান লুট করছে, চা বাগানের জমিকে বেছে দিচ্ছে। আর এখনই যে বিপর্যয় আছে তাতেও চা বাগান, চা বসতি, তাদের শ্রমিকদের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের এখন জমি নেই, তাদেরকে জমি দিতে হবে তাদের বসতি তৈরি করার জন্য। চা শিল্প আমাদেরকে বিশাল বিদেশি মুদ্রা দিয়েছে, দেশ এবং ভারত সরকার উপকৃত হয়েছে। চা বাগানের জন্য সেটা আর ফেরত আসছে না কিছু, তাকে বাঁচানোর জন্য। পরিযায়ী শ্রমিক বাঁচাও বাংলা বাঁচাও। বাংলা বাঁচাও যাত্রার এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই এসআইআর বলুন, আর আমাদের শিল্প কারখানার অভাব বলুন, 100 দিনের কাজ বন্ধ বলুন, গ্রাম বাংলায় কাজ নেই, কৃষি লাভজনক নয়, কৃষি ফসলের দাম নেই, যার ফলে পরিযায়ী শ্রমিক বাড়ছে। আমাদের সমর্থনে যখন প্রথম অকংগ্রেসী সরকার দিল্লিতে হয়েছিল, তখন 1969 সালে প্রথম স্বাধীনতার পরে এই পরিযায়ী শ্রমিকদের কল্যাণের জন্য আইন করা হয়েছিল, যারা ইন্টারস্টেট মাইগ্রেট করে, একটা রাজ্য থেকে একটা রাজ্যে যায়। আমাদের সংবিধানে আমি বারবার বলেছি, এটা কেন্দ্র তালিকাভুক্ত, যে ডোমেস্টিক যারা মাইগ্রেন্ট আমাদের ইন্টারনাল এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাবে, তাদের ওয়েলফেয়ার দেখা, তাদেরকে দেখভাল করা, তাদের নিরাপত্তা, এটা হচ্ছে কেন্দ্র সরকারের দায়িত্ব। অথচ আমরা তখনই খবর পাই যখন ব্রিজ ধসে, যখন টাওয়ার থেকে পড়ে, যখন বিল্ডিং থেকে পড়ে, যখন বাঁধ নির্মাণ করতে গিয়ে যখন হচ্ছে মারা যায়, যাদের লাশ যখন ফেরত আসে, তাদের কান্নার রোল দেখি। কেন্দ্র এবং রাজ্য সরকার ওই আইন অনুযায়ী যা করার কথা কিছুই করেনি। মাঝে মাঝে মমতা ব্যানার্জি বলেন তোমরা ফিরে এসো, তোমাদের কাজ দেবো, টাকা দেবো, আর ওখানে মাঝে মধ্যে তাদের ভাষা থেকে, ধর্ম দেখে, পোশাক দেখে তাদের উপর আক্রমণ করা হয়, উড়িষ্যা থেকে সর্বত্র। অথচ তাদের পরিবারগুলোর ওয়েলফেয়ার, তাদের শিক্ষা, তাদের ছেলে মেয়েদের শিক্ষার প্রশ্ন, তাদের নিরাপত্তার প্রশ্ন, এবং এ রাজ্যে তাদের যাতে কাজ পায়, অন্য রাজ্যে যেতে না হয়, তার জন্য কোনো ব্যবস্থা হচ্ছে না। এই জন্য পরিযায়ী শ্রমিকদের জন্য আমাদের বিশেষ কর্মসূচি। বিড়ি শ্রমিক বাঁচাও। ইতিমধ্যে আমাদের স্থানীয়ভাবে আন্দোলন হচ্ছে। মুর্শিদাবাদে আপনারা জানেন, দীর্ঘদিন লড়াই করার পরে বিড়ি শেষ থেকে, বিড়ি ইন্ডাস্ট্রি থেকেই যে টাকা নেওয়া হয়েছে ওই শ্রমিকদের কাছ থেকেই, তার জন্য যে স্বাস্থ্যকেন্দ্র, যে হাসপাতাল তৈরি হয়েছে, কেন্দ্র সরকার সেটা বন্ধ করে দিয়েছে। রাজ্য সরকারও এই সমস্ত নির্মাণ কর্মীদের যে শেষ, অন্যান্য শেষ লুট হচ্ছে, তো তাদের ওয়েলফেয়ারের জন্য খরচ হচ্ছে না। তাহলে এই যে প্রান্তিক শ্রমিক যারা আছে, তাদের মজুরির প্রশ্ন, তাদের স্বাস্থ্যের প্রশ্ন, তাদের বাসস্থানের প্রশ্ন, তাদের চিকিৎসার প্রশ্ন, তাদের ছেলে মেয়েদের শিক্ষার প্রশ্ন, তাদের নিরাপত্তার প্রশ্ন এবং ন্যূনতম বেতনের প্রশ্ন, এইগুলো নিয়েও একটা লড়াই আছে। বাংলা বাঁচবে না যদি বাংলার এই শ্রমিক না বাঁচে। গিগ শ্রমিকের অধিকার বাঁচাও বাংলা বাঁচাও। বাংলা বাঁচাও যাত্রা এটা একটা অন্যতম, এবং এটা নতুন পেশা। আপনারা জানেন, অন্য কোনো কাজ না পেয়ে বাধ্য হয়ে হোক বা অনেকেই চয়েস করেই হোক, এই কাজটাকে বেছে নিচ্ছেন, এই এক্সপ্যানশন হচ্ছে। আমরা সবাই তার উপর নির্ভরশীল হচ্ছি, কিন্তু তাদের যে সুযোগ সুবিধে, অধিকার,
তার থেকে তাদের বঞ্চনা করা হচ্ছে, শোষণটা মাত্রাধিক আছে, তাদের কথা আমাদের বলতে হবে। এই ধরনের শিল্পে যারা যুক্ত হচ্ছেন তাদেরকে বাঁচানোর প্রশ্ন এবং তাদের অধিকার রক্ষার প্রশ্ন। রেগা বাঁচাও, বাংলা বাঁচাও। আপনারা জানেন ইউপিও 1-এর সময় যখন আমরা সমর্থন করেছিলাম বামপন্থীরা, তখন প্রথম স্বাধীন ভারতে এই আইন তৈরি হয়েছিল। নাহলে এর আগে রোজগারের জন্য গ্যারান্টি কোনো আইন ছিল না, স্কিম ছিল, প্রকল্প ছিল। স্কিম এবং প্রকল্প থেকে আইন, এইটা কেন্দ্র এবং রাজ্য সরকারের যারা আছেন বিজেপি এবং টিএমসি তাদের মাথায় ঢুকছে না। তারা প্রথম থেকে এটা বিরোধী ছিল। আমরা বামফ্রন্ট আমলে প্রথম ফুড ফর ওয়ার্ক শুরু করেছিলাম, কাজের বিনিময়ে খাদ্য, যাতে শুখা মরশুমে অভাবের সময় গ্রাম থেকে শহরে না আসে লোকে এবং গ্রামেই কাজ পায়। তারপরে সেই কাজটা ক্রমাগত বাড়াতে হবে। তারপরে রোজগার গ্যারান্টি আইন হলো, যেটা আমরা বলি মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট পাস হলো। কিন্তু গত 4 বছর ধরে বেশি সময় ধরে এই কাজ বন্ধ পশ্চিমবঙ্গে। অনেকের কার্ড তৃণমূল জমা নিয়ে নিচ্ছে নানা রকম ধোকা দিয়ে, মিথ্যাচার করে, ডিজিটাল করবে বলে। কিন্তু দিদির তাল হচ্ছে এই টাকা লুট করা এবং দুর্নীতি হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রকল্প আইনে লেখা আছে যদি এটা লুট হয়, দুর্নীতি হয়, তার জন্য ব্যবস্থা নিতে হবে। কেন্দ্র সরকার কোনো ব্যবস্থা নেয়নি, শুধু কাজটা বন্ধ করে দিয়েছে। ক্ষেত মজুর সমিতি গিয়েছে, রাস্তায় যেরকম আমরা আন্দোলন করছি, হাইকোর্ট নির্দেশ দিয়েছে। মমতা সরকার ব্যাপক খুশি, কারণ কেন্দ্রীয় সরকার তাদের মুরব্বী সুপ্রিম কোর্টে গিয়েছিল, যাতে হাইকোর্টের নির্দেশ ছিল 1 আগস্ট থেকে কাজ চালু করতে হবে, ওটা বন্ধ, কিন্তু চালু করেনি। আর সেটা যাতে হাইকোর্টের আদেশের উপর যাতে স্থগিতাদেশ হয় সেজন্য সুপ্রিম কোর্টে গিয়েছিল। একটা তুষার মেহতা পর্যন্ত সেখানে অ্যাপিয়ার করেছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়কে চড় মেরেছে গালে, 2 গালে, এবং বলেছে নাথিং ডুইং, কাজ চালু করো। কিন্তু আইনে বললেই তো এখানে লাগু হয় না। কেন্দ্র সরকার আটকাতে চেয়েছে, তারা বরাদ্দ কমাতে চেষ্টা করেছে, আর দুর্নীতিটাকে বাহানা করেছে। দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, কিন্তু এই গরিব মানুষের উপর তারা শাস্তি দিচ্ছে। আজকে কাগজে আপনারা দেখেছেন, গতকাল আমরা স্বাগত জানিয়েছি রাস্তায় লড়াই, 4 ক ফর্ম নিয়ে, 4 খ ফর্ম নিয়ে যারা ভুক্তভোগী তাদেরকে নিয়ে লড়াই আন্দোলন চলছিল। সেটাকে আরো জোরদার করার জন্য যৌথ আন্দোলনের জন্য একটা সমিতি তৈরি করার চেষ্টা করা হয়েছে, এবং আগামী দিনে আরো জোরদার আন্দোলন হবে। আমাদেরও দায়িত্ব, এটা শুধু আইন করে দিলে তো হয় না 100 দিনের কাজে, সেটাতে লাগু হয়, চালু হয়, বকেয়া টাকা যদি পাওয়া যায় এবং জব কার্ডও রক্ষা হয়। সেজন্য রেগা বাঁচাও, বাংলা বাঁচাও, বাংলা বাঁচাও যাত্রা এটা একটা অন্যতম ধারা। ক্ষুদ্র ঋণের জাল থেকে পরিবার বাঁচাও, বাংলা বাঁচাও। মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের নাম করে এমএফআই। একদিকে আমাদের যে রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল তখন আমরা বলতাম ক্ষুদ্র সঞ্চয়, এটাই ইস্যু ছিল। আজকে রাজ্য সরকারও ঋণের জালে আসছে, কেন্দ্র সরকারও এন্টারসে দেশি বিদেশি ঋণ নিচ্ছে, আর আমাদের পার ক্যাপিটা যে ইনডেপ্টেডনেস, ঋণগ্রস্ততা বাড়ছে। তার সঙ্গে মহিলারা সেলফ হেল্প গ্রুপ করা হয়েছিল, তাদের সঞ্চয় কেরালায় আজকে হচ্ছে বিশাল, যে কোনো ব্যাংকের থেকে বেশি সেলফ হেল্প গ্রুপের সমবেত কালেকশন। আর আমাদের রাজ্যে সেলফ হেল্প গ্রুপকে ধ্বংস করা হয়েছে তৃণমূল কংগ্রেস সরকার আসার পরে। আমাদের এটা যেটা অ্যাচিভমেন্ট ছিল, এবং এখন এই মেয়েরা বাধ্য হচ্ছে ক্ষুদ্র ঋণদান সংস্থার জালে পড়তে। তৃণমূলের নেতারা যেরকম আগে ওই চিটফান্ডের সব এজেন্ট হয়ে গিয়েছিল, চিটফান্ডের দালাল হয়ে গিয়েছিল, চিটফান্ডের প্রমোটার হয়ে গিয়েছিল, চিটফান্ডের মালিক হয়ে গিয়েছিল এবং চিটফান্ডের বেনিফিশিয়ারিজ ছিল, এখন সেরকম তারা এই এমএফআই কে গ্রাম বাংলায় দিয়ে লক্ষ লক্ষ মহিলা এখন এই ঋণের জালে পড়েছেন, তাদের শোষণ করা হচ্ছে। আর কেন্দ্র সরকার যেটা করেছে, আগে একটা ক্যাপ ছিল, সুদ কত % নিতে পারবে, সেই ক্যাপটা তুলে দিয়েছে। সুতরাং যত খুশি তার উপরে সে সুদ চাপাতে পারে। বিশাল মাত্রা একটা শোষণ। এই যে নতুন কায়দায় মহাজনী ব্যবস্থা আনা হয়েছে, স্বাধীনতার আগে থেকে বাংলায়, গ্রাম বাংলাকে মহাজনী শোষণ মুক্ত করার লড়াই হয়েছে, ঋণ সালিসি বোর্ড হয়েছে, এখন কোনো শুনবাই নেই। তাই এই ক্ষুদ্র জাল থেকে তৃণমূল কি করেছে, তাহলে যেটা ছিল ক্ষুদ্র সঞ্চয় আমাদের অ্যাচিভমেন্ট, এখন হয়ে গেছে ক্ষুদ্র ঋণের জাল।
বাট এ ট্রান্সফরমেশন, পরিবর্তনের নামে। স্কুল বাঁচাও, বাংলা বাঁচাও। আপনারা জানেন শিক্ষাক্ষেত্রে কি অবস্থা হচ্ছে। ব্রডলি আমরা স্কুল বলছি, অর্থাৎ একদম প্রাইমারি থেকে স্কুল, জুনিয়র হাই, সেকেন্ডারি, সেকেন্ডারি, সরকারি পৃষ্ঠপোষকতা, স্কুল হোক, মাদ্রাসা হোক, চৌপাট হচ্ছে। শিক্ষক নেই, শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে, স্কুলগুলো হাজার হাজার তালা বন্ধ হচ্ছে। এটা মোদী সরকারের নীতি, যেখানে সরকার পাবলিক ফান্ডেড এডুকেশনাল সিস্টেমকে বন্ধ করো, ধ্বংস করো। আমাদের এখানে একদম প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয়ের স্তর পর্যন্ত শিক্ষাকে ধ্বংস করা হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হচ্ছে, সেই শিক্ষাক্ষেত্রে অরাজকতা তৈরি হচ্ছে। আর এখন তো স্কুলে পড়াশোনা নেই, টিচারদেরকে সব বলেছে এসআইআর করো। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র বাঁচাও, বাংলা বাঁচাও। থেকে সরকারি হাসপাতাল, এসব মাল্টি স্পেশালিটি হাসপাতালের নাম যা করা হয়েছে গালভরা, পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে একই রকম শিক্ষার মতো সরকারি ব্যবস্থাপনায় যে স্বাস্থ্য পরিষেবা আছে সেটাকে ধ্বংস করা হচ্ছে। যে কোনো গ্রামে চলে যান, যারা 34 বছর বলেন, কোথায় স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছিল, প্রাইমারি হেলথ সেন্টার হোক, সাবসিডিয়ারি হেলথ সেন্টার হোক, স্টেট হাসপাতাল হোক, সেখানে কি ফ্যাসিলিটিস ছিল আর এখন কি হচ্ছে, কত ডাক্তার নার্স ছিল, চিকিৎসা কিভাবে রেফার করে দেওয়া হচ্ছে, আর দুর্নীতি হচ্ছে। সেক্ষেত্রে লুটের হাত থেকে আবাস বাঁচাও, বাংলা বাঁচাও। নানান সরকার আসে, নানান ধরনের গালভরা সব নাম দেয়, আবাস যোজনার অনেক নাম ট্রান্সফরমেশন হয়েছে, কিন্তু গ্রাম বাংলায় গেলে দেখতে পাবেন, বস্তি অঞ্চলে গেলে দেখতে পাবেন আবাসগুলোর কি দৈন্য দুর্দশাগ্রস্ত অবস্থা। ইনকমপ্লিট হাউসেস, কারণ যে টাকা দেওয়া হয় তার মধ্যে দুর্নীতি হয়, সব টাকা দেওয়া হয় না, একটা ইনস্টলমেন্ট দিলে আবার তাকে টাকা নিতে হবে, টাকা দিতে হবে। এইটাও একটা মাইক্রো ফাইন্যান্সের, মেয়েরা যে জালে জমি যাচ্ছে, কারণ যত টাকা দেওয়া হয় তাতে ঘরটা কমপ্লিট হয় না, পার্ট দেওয়া হয়, পার্ট তার থেকে টাকাটা নিয়ে নেওয়া হয়, এবং সেজন্য তাকে ঋণ নিয়ে সেই বাড়িটা কমপ্লিট করতে হয়, আর তার সেটা ইনকমপ্লিট অবস্থায় থেকে যায়। যে কোনো গ্রামে যদি যান, নিচের তলায় গিয়ে দেখবেন অসংখ্য রকম ইনকমপ্লিট ঘর। কলকাতার মধ্যে ঘুরলেও গরিব অঞ্চলে গিয়ে দেখবেন কোথাও ঘর আছে তো সিঁড়ি নেই, কোথাও সিঁড়ি আছে তো ছাদ নেই, কোথাও রান্নাঘর নেই, সিঁড়ির নিচে রান্না করছে। বঞ্চনার হাত থেকে ওবিসিদের বাঁচাও, বাংলা বাঁচাও। জানেন রঙ্গনাথ মিশ্র কমিশনের রায় আমরা ওবিসি এ, ওবিসি বি 10% এবং 7% এটাকে করা হয়েছিল রিজার্ভেশন। এখন যখন লিস্ট দেখবেন, ওবিসি এ প্রায় মুছে দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি এসে বলেছিলেন 90%, 95% প্রায় সব মুসলমানকে আমি ওবিসি করে দিয়েছি। কিন্তু এখন পিএইচডি লিস্ট বেরোক, চাকরি লিস্ট বেরোক, এমনকি মাদ্রাসার শিক্ষকের রিক্রুটমেন্টের লিস্ট বেরোক, দেখবেন ওবিসি এ ব্যাপারটার মধ্যে যাদেরকে পাওয়ার কথা ছিল তারা সব উঠে গেল। ভেজাল জাল হচ্ছে সার্টিফিকেট দিয়েছে, আর এখন গোটা ওবিসি ব্যবস্থাটাকেই ভেঙে চুরমার করে দিয়েছে। ইভেন দেখবেন অনেক জায়গায় ওরা সেই কুচবিহার থেকে দেখবেন তৃণমূলের নেতারা সব ওবিসিদের সম্মেলন করেছে, কমিটি করেছে, নানা রকমের, কলকাতা পর্যন্ত। কিন্তু তৃণমূলের যে আজকের লিস্ট বেরিয়েছে, জেলার ইনচার্জ, প্রেসিডেন্ট, সেক্রেটারি ওবিসি এসসি, এবং তার সঙ্গে হচ্ছে রাজ্যের যে কমিটি বেরিয়েছে, আমি লিস্ট আপনাদের দেখিয়ে দিতে পারি, তো সেখানে হচ্ছে আমার কাছে আছে, তাতে একটা মুসলমান নেই। তাহলে আরএসএস আসলে যখন এই বিন্দেশী মন্ডল কমিশন যখন হয়েছিল, তখন থেকে আরএসএস বিজেপি এই ওবিসি রিজার্ভেশনের বিরুদ্ধে। জানেন ভিপি সিং এর সময় যখন ওবিসি রিজার্ভেশন চালু হয়েছিল, তখন এই আরএসএস কিভাবে আপার কাস্ট ব্যাকলাস হয়েছিল। এই যে মন্ডল কমন্ডল আপনারা জানেন, রাজনীতি হয়েছিল, আগুন জ্বালানো হয়েছিল গোটা দেশে, আরএসএস স্পন্সার্ড। মমতা ব্যানার্জি এই आरएसएस स्पॉन्सर्ड स्कीम जोर का धक्का धीरे से लगे, ओबीसी ए रंगनाथ मिश्र कमिशনের রিপোর্ট এবং মন্ডল কমিশনের রিপোর্ট অনুযায়ী যে ব্যবস্থা আছে সেটাকে ভেঙে চুরমার করে দিয়েছেন খুব নোয়িংলি। এই জন্য হাইকোর্ট থেকে বারবার ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও, কোর্টে দীর্ঘদিন মামলা চলা সত্ত্বেও কিভাবে তার নিজের ওবিসি লিস্টের মধ্যে দেখা যাবে ওই সেকশনটাই নেই।
যারা নস্র শেখ, যারা শেরশাবাদী, যারা জামিয়াতুল্লাহ ক্র্যাশ, এরকম অসংখ্য আছে, লিস্ট আছে, পুরো পড়া যাবে না। তার মধ্যে দেখা যাবে তাদের একজনও স্থান পাচ্ছে না এখন আর, নিয়োগের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, এমনকি ওদের ওবিসি লিস্টেও। বাংলার মেয়েদের বাঁচাও, বাংলা বাঁচাও। বাংলা মেয়েরা আছে, বাংলা বাঁচবে না। দেখেছেন আপনারা, সেই পার্কস্ট্রিট থেকে শুরু হয়েছে, বদমাইশ করতো, তারা তৃণমূলের ছত্রছায়া ছিল, এখন তৃণমূলের নেতারা তৃণমূলের লোকজনকে করছে। একটার পর একটা শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্রে আপনারা দেখেছেন, পাঁশকুড়া থেকে দুর্গাপুর দেখেছেন, সাউথ ক্যালকাটা ল কলেজ দেখেছেন, প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটছে। আগে যেখানে আদিবাসী মেয়েদের মধ্যে এরকম এই সমস্যা ছিল না, এখন আদিবাসী মেয়েরাও এই ঘাতক বাহিনীর শিকার হচ্ছে, নির্যাতনের। তারপরে হচ্ছে এই মদ, জুয়া, অনলাইন জুয়া, ডিয়ার লটারি, এটা আমাদের একটা গ্রাস করে নিচ্ছে অর্থনীতিকে। তৃণমূলের কিছু লাভ হচ্ছে, উপরি টাকা পাচ্ছে, ইলেকট্রাল বন্ডে টাকা পাচ্ছে, বেনামে লটারি চালাচ্ছে, কিন্তু কোন লটারির টিকিট, কোন সিল করা মদের বোতল বা পাউচ এ রাজ্যে বিক্রি হতে পারে না ভাইপোকে বাড়তি ট্যাক্স না দিয়ে, তোলা না দিয়ে। আর এই জন্যই এটা অসংখ্য পরিবারকে ভাঙছে। গ্রাম বাংলায় লুটতরা যে রাজত্ব কায়েম করার জন্য হাতিয়ার হচ্ছে এই টাকা, এই মস্তান বাহিনী। গার্হস্থ্য হিংসা বাড়ছে, এবং আমাদের যে রোজগার করে, খেটে, মেহনত করে যে বাঁচার পথ, তার বদলে সস্তা বিকৃত পথে হাতছানি দিচ্ছে। তাহলে আবার আমি বলছি, বাংলা বাঁচাও যাত্রা 29শে নভেম্বর কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হচ্ছে। আপনারা সবাই স্বাগত। নির্দিষ্ট বিষয়গুলো আমরা বললাম, রাজ্যভিত্তিক, তার সঙ্গে অনেক জেলার দাবি আছে, যে যে জেলা থেকে যেমন যাবে সেই জেলা, যে এলাকার কিছু আঞ্চলিক দাবি আছে সেগুলো যুক্ত হবে। এটা একটা মূল, আমরা বললাম, এটার পাশাপাশি, এটার আগে এটা একটা, আমরা আগে 1 মাস ধরে বলেছিলাম, কিন্তু যেহেতু এসআইআর এসে গেছে আমরা এটাকে শর্টেন করেছি, নভেম্বর মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি করবো হয়েছিলাম। কিন্তু এসআইআর একটা গুরুত্বপূর্ণ কাজ, বুথ লেভেলের কাজ, বিএলএদের কাজ, এবং জালিয়াতি করতে পারে বিজেপি, তৃণমূল, ভোটার লিস্ট থেকে অধিকার কেড়ে নিতে পারে। আমরা এই জন্য নভেম্বরের শেষে করছি, কিন্তু সেটাকে মেকআপ করার জন্য যখন এটা হবে, যেমন আমরা বলছি, যখন শেষের দিকে যখন হুগলি থেকে আমাদের এখানে কলকাতা আসবে, তখন কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, প্যারালালি সেখানেও এরকম এই যাত্রা চলবে। যখন আমরা বর্ধমানে ঢুকবো, তখন তার আগে থেকে বর্ধমান জেলায় পশ্চিমে, পূর্বে এই বাংলা ভাষা যাত্রা চলবে। যখন আমরা মূল আসবো মুর্শিদাবাদে, মালদায়, দিনাজপুরে, তখন নিজেদের এলাকায় এরকম সাইড লাইনে ওই অপারেশনে এই দাবিগুলো নিয়ে তখন যাত্রা হবে, এবং সেটা এসে যেখানে সমাবেশ হবে সেখানে মিলিত হবে। একইভাবে পশ্চিমাঞ্চলেও তারা এ ধরনের কর্মসূচি নেবেন, যেখানে এই মূল ধারার সঙ্গে এই ক্যাম্পেইনগুলো মিলবে, এবং আমরা গোটা রাজ্য জুড়ে এটা, এই প্রচারটা সংগঠিত হবে। কোয়েশ্চেন? যাত্রা হয়ে যাবে, বাংলা ভাষা নিয়ে আছি তো, তারপর একটা যাবে, একটা করে আমি আবার বললাম, আমি যে বিষয়ের জন্য ডেকেছি আপনাদের, শুভেন্দুকে ডাকবে আগে, সে বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বলুন, তা না হলে আমরা জানি তো আপনার মূল জায়গাতে না গিয়ে এখন তো চাপা কোথায় চলে যাবেন, এবার শোভনের কাছে যাবেন, বৈশাখীর কাছে যাবেন, কিন্তু আপনি আগে এটা ইস্যুটা, এই ইস্যুটাতে, এই যা বললাম আমি, তার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, আমরা বুঝে নিচ্ছি যে সব। আমি বলছি তো, আসবো তো বললাম।
হ্যাঁ, আমি তো বললাম গোটা রাজ্য জুড়ে হবে, এবং আমরা 17 দিন করেছি বলে তার মধ্যে জিওগ্রাফিক্যালি আমরা এটাকে একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে আসছি, আমাদেরও তো প্রায়োরিটি আছে। এবং তার সঙ্গে ওই কাকদ্বীপ থেকে হবে, তারা এসে আবার মিশবে, ও মিদনাপুর থেকে হবে, বর্ধমান বললাম, পশ্চিম বর্ধমান থেকে হবে, তারা এসে যেমন নদী আসে তার বিভিন্ন শাখা এসে মিলিত হয়, সেরকম হবে। যদি অনেক দূর হতো তাহলে এক এন্ড থেকে আর এক এন্ড হতো, এখন হচ্ছে অন্যান্য এন্ড থেকে এসে জড়ো হবে। তাহলে তো আপনি হচ্ছেন কুচবিহার শহর বাদ দিয়ে কেন তুফানগঞ্জ শুনতেই পারে। এই যে আপনাদের আরবান সেন্ট্রিক মানসিকতা আছে মিডিয়ার, শহরে কিছু একটা হলে তখন সেটা খবর, নাহলে গ্রাম বাংলা ভাড়মে যায়। দূর দূরান্ত এলাকা, প্রান্তিক এলাকা, সেগুলো খবর না হলে চলবে। কলকাতা জল জমলে তখন একটা খবর হয়, গ্রাম দিনের পর দিন ডুবে থাকলেও তার কোনো ব্যাপার থাকে না। কোনো ঘটনা যদি এরকম, এই যে নারী নির্যাতনের কথা বললাম, ময়নাগুড়িতে হলে স্থান পায় না, কিন্তু হচ্ছে যদি এটা কলকাতা শহরের মধ্যে না হয় ভালো কোনো জায়গাতেই, তখন টনক নড়ে। কারণ বিজ্ঞাপন দাদা এখান থেকে আসে, ওই যে বললেন যাদের নাম নেন প্রশ্ন, যাদের না নিয়ে সাংবাদিক সম্মেলন সম্পূর্ণ হয় না, তারা সেখানেই থাকে, মানে যেটা খবর বিক্রি হয়, হ্যাঁ, বা বিকৃত হয়। তো সেজন্য এটাকে আপনাদের নজরটাকে আরো একটু প্রসারিত করার জন্য, বিস্তৃত করার জন্য। বড় বড় ইলেকট্রাল বন্ডের টাকা নেওয়া হয়, কত চুরি করা হয়, কত দুর্নীতি করা হয়, কত খাটের তলায় টাকা বেরোয়। সবার খাটের তলাতে টাকা বেরোয় না তো। বলতেই পারেন, কিন্তু আমি এখন ভোটের অধিকার বাঁচবে, তারপর তো ভোট হবে। কিন্তু আমরা কোন ইস্যুতে নির্বাচন হবে, বাংলাকে ধ্বংস করার জন্য না বাংলাকে বাঁচানোর জন্য? তাহলে বাংলার মানুষের যে ঐক্য আছে, সম্প্রীতি আছে, সেটাকে রক্ষা করার জন্য, পুনঃস্থাপন করার জন্য, না সেভাবে চুরমার করার জন্য? মেয়েদের নিরাপত্তাকে কলুষিত করে, না তার নিরাপত্তা রক্ষা করে? কৃষক কৃষিকে ধ্বংস করে, তা নাকি কে কত উঁচু মন্দির করলো, খবর করবেন আপনাদের নিয়েও যাবে, কত বড় হলো, কত প্রশস্ত হলো, কত বিশ্বস্ত হলো। গত লোকসভা নির্বাচন আগে তো এটাই 3 মাস ধরে চলছিল। ওয়ার্ম আপ কিছু হচ্ছিল, রাম মন্দির উদ্ঘাটন হয়ে যাচ্ছিল না, সবাই তার মধ্যে মেনে গেছিল না। আবার ও যদি রাম মন্দির বলে, তাহলে মমতা ব্যানার্জি বলেছিলেন মন্দির, গির্জা, মসজিদ, গুরুদ্বারা। তাহলে আমরা সেখান থেকে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নিরাপত্তা, যেগুলো রিয়েল ইস্যু, সেটার দিকে নজর ফেরাতে চাইছি। আচ্ছা, পুরো রুটের একটা ম্যাপ দেখিয়েছে, প্রথম একদম সাইডে, সেকেন্ড সাইডে যাও, এই যে এই দেখো টেকনোলজি আছে। মেইন যেটা বললাম, নর্থ থেকে সাউথ যতটা, কারণ 18-19 দিনের মধ্যে এটা কভার করতে পারা যায়। মাল্টি মডাল হবে বললাম, কোথাও হেঁটে, কোথাও মোটরসাইকেলে, কোথাও গাড়ি করে। আর তুফানগঞ্জ থেকে যতটা আমরা কভার করতে পারি, তারপরে বাকি যেসব জায়গাগুলো আছে সেখানে অসংখ্য এরকম বাংলা ভাষা যাত্রা হবে, একেবারে তলা থেকে তারপরে এসে জড়ো হবে। আপনারা কি মনে করছেন এর ফলে মানে বামেদের দিকে মানুষজন কি তাদের কথা শুনবে বা সজাগ হবে, এরকম কি মনে করছেন? আপনাদের মনে করার, আমার মনে করার বা আপনাদের মনে করার কিছু নেই। আপনাকে আমন্ত্রণ জানাবো, আপনারা যদি কষ্ট করে একটু আসেন এবং ক্যামেরার তাকটা যদি মন্ত্রী, শান্ত্রী, যন্ত্রী, ষড়যন্ত্রীদের দিক থেকে ঘুরিয়ে যদি মানুষের দিকে করেন, তাহলে দেখবেন মানুষের সাড়া কিরম পাচ্ছি। আমাদের বিশ্বাস আছে আমরা পেয়েছি, পাবো। এবং এটা হচ্ছে রাজনৈতিক পরিভাষায় বললে, বাংলাকে বাঁচাতে হলে বামপন্থার পুনরুত্থান দরকার। তাহলে বামপন্থার পুনরুত্থান ঘটছে, ঘটে গেছে আমি বলছি না, ঘটমান, চলমান। এই চলমান আন্দোলনে, চলমান যাত্রা, বাংলা ভাষা যাত্রায় আপনি যদি অংশগ্রহণ করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে এই বাংলাকে একমাত্র বামপন্থার পুনর্জাগরণ, পুনরুত্থানের মধ্য দিয়ে বাঁচানো যাবে। সেই প্রয়াসের এটা একটা অংশ, ক্ষুদ্র অংশ। এবার বলো কি বলছিলে, তোমাদের প্রিয় নেতার নাম বলছিলে, বলো। বলছি কলকাতা পুরসভা থেকে জন্ম সার্টিফিকেট বিলিতে অনিয়ম হচ্ছে এই এসআইআর প্রসেস চালু হওয়ার পর, এমনটা অভিযোগ করছে রাজ্য বিরোধী দল।
তোমরা এই যে খবরটা পাও, রাজ্যের বিরোধী দলের নেতা জানলো বলে তোমাদের জানালো। তোমরা জানো না কলকাতা কিরকম দুর্নীতি হচ্ছে, কলকাতা শহরের পুরসভা কিরকম দুর্নীতি হচ্ছে? এটা তো এই যে বিজেপি তৃণমূলের বাইনারি, তার মানে সব ঠিক চলছে কলকাতা পুরসভায়। ভাগ্যিস বিরোধী নেতা তৃণমূল থেকে বিজেপিতে গেছিলেন বলেই তোমরা জানতে পারছো যে এটা দুর্নীতি হচ্ছে, নাহলে সব ঠিকঠাক ছিল। কলকাতায় যারা ঘোরাফেরা করে, কলকাতা যারা নাগরিক, কলকাতা যারা বাসিন্দা জানে না কলকাতা পুরসভা কিরকম ব্যর্থ হয়েছে, কিরকম দুর্নীতিগ্রস্ত হয়েছে। আজকে একটা সোশ্যাল মিডিয়ায় যোগ চলছিল যে নিউ ইয়র্কেরও মেয়র মুসলমান, কলকাতারও মেয়র মুসলমান। তাতে নিচে কমেন্ট করেছে, হ্যাঁ একজন দুর্নীতি মুক্ত প্রশাসন চাইছে আর একজন দুর্নীতি যুক্ত প্রশাসন গড়ে তুলেছে। তোমার ধর্ম দেখবে না দুর্নীতি দেখবে? বলো। বিভিন্ন জায়গাতে বুথ লেভেল এজেন্টরা মানে পিএলএরা আক্রান্ত হচ্ছে এমন অভিযোগ উঠছে। মূলত বিরোধী দলের বিভিন্ন বিরোধী দলই তারা অভিযোগ তুলছে। আমি এখন এখানে আসার আগে সিও কে চিঠি পাঠিয়েছি, সই করেছি, প্রতিদিন করছি আমরা। এই টালিগঞ্জেই দেখবে তোমার গিয়ে ক্লাবকে ব্যবহার করে, তৃণমূল অফিস ব্যবহার করে তারা হচ্ছে সব ফর্ম নিয়ে দখল করে নিয়ে বিএলওকে প্রায় বন্দি করে নিয়ে কাজটা করাচ্ছে। অভিযোগ উঠছে না, আমি তোমাকে একটা অডিও শোনাতে পারি এখন, তাহলে বুঝতে পারবে কিরকম থ্রেট করছে এবং পরিবেশ কি। শুরু করে দিয়েছি, আমি আমাদের পাড়া থেকে স্টার্ট করেছি, এখন এই গোপালদের বাড়ির কাছে আছি। এই যে এই জিনিসটা পাকামো করছিস তুই, আমাদের একবার বলবি না যে আমাদের এত লোক যাবে তোর সাথে? কালকে তো তোমাকে বললাম যে আমি ধর 11:30 থেকে স্টার্ট করবো। তোকে আমি বললাম যে তুই আমাকে একবার জানাবি, এই পাগলামি কিন্তু করিস না, তাহলে কিন্তু অন্য ছেলে পেলে থাকবে, তখন কিন্তু নেই হয়ে যাবে, তখন কিন্তু তোর বলবে আমার সুরক্ষা নেই, এই নেই। তোকে তো আমি বললাম আমাদের একজন থাকবে, তুই একা তুমি আসবে কি আসবে না? আসবে তো, আমাদের তো দাঁড়িয়ে আছি, পাঠাও। কোথায় আছিস? আরে মিঠুলাদের বাড়ির এখানে। মিঠুলাদের বাড়ির ওখানে ওখানে দাঁড়া। আমাদের তো আর একজন যে আগে কেউ তো এসে আমাদের এখান থেকে যোগাযোগ করে আমাকে বলেছে পাকামো করিস না নিজের থেকে, যে আমাদের আরেকজন আছে, আমাদের দুটো পার। আরে বাবা আমি তোমাদের পাকামোটা দেখবো কেন? আমাকে তো অফিস থেকে ফোন করছে না যে আপনি শুরু করুন তাড়াতাড়ি। শুরু করে ফেলে গেলে কিন্তু আমাকে তো জানাবি, আমি জানাবি যে আমি যাচ্ছি। আরে তুমি কি চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না, তুই তো তোর মতো শুরু করলে হবে নাকি? আমি তো আমার মতো শুরু করছি না, আমি যেরকম তুমি যে পাকামো করবি না কিন্তু আমি বলে দিলাম, বেশি এখানে পাকামি করবি না, আমি তোকে ভালো করে বলে দিলাম। বললাম যাতে কিন্তু তুই কিন্তু মাধ্যম খেয়ে যাবি, ধর যেখানে কিছু দিয়ে জানা, আমাদের কোনো কিছু খেলা যাবে না। তুমি কথা বলছো বলছি তুই শুরু করেছিস, তুই কাকে বলে করেছিস? আরে বাবা আমি তোমাকে বলে শুরু করবো কেন? আমাকে বলে করবি। তোমার লোক পাঠালে পাঠাও, আমি এখানে দাঁড়িয়ে থাকবি, আমার লোক যাবে আমাকে কাজ শুরু করবি। এই পাকামো করে তেলিয়ে একদম ঘরে ঢুকিয়ে দেবো, তুই তোর বাবা যেখানে আছে সেখানে তুই জানাবি। তুমি এই কথা বলো না। হ্যাঁ বলবো তো, তুমি আসবে না আমাদের জায়গা নিয়ে চলে গেছিস কেন? আরে তোমাদের কালকে তো বলে এলাম, তুমি আমাকে জানাবি। পাকামো মাগি আছে আমি বলে দিলাম, বজায় রাখে। আবারও বলছি আমার যা কাজ আমি তাই করছি, তুমি তোমার তাহলে পাঠাও, আমি দাঁড়িয়ে আছি এখানে। কোথায় দাঁড়িয়ে আছিস? আরে কতবার বলবো, মিঠুলাদের বাড়ি এখানে। মিঠুলাদের বাড়ি ওখানে দাঁড়িয়ে না, যখনই আসবি তখনই এই কাজ করতে যাবি, আমাদের ছেলেদের নিয়ে যাবি। আরে যে আসবে পাঠাও না বাবা, ওখান থেকে ফোন করছে। ওখান থেকে ফোন করছে, অনেকের অনেক বেলায় সকালবেলাও ফোন করছে, অনেকের রাত্রেবেলাও করছে কাজ। বেশি নিয়ম দেখাচ্ছে আমরা সব জানি। আমাকে তো স্কুল করে থেকে করে স্কুলে ঠিক আছে, আমাদের কি সাথ দিয়েছে? ঠিক আছে যাই হোক, সাত দিন আর যাই দিন আমাদের ছাড়া পাকামি মারবে না, বলে লাগলাম আমি তাড়াতাড়ি শুরু করে দিয়েছি। বলতে হবে কোন দল কাজটা করাচ্ছে। সোদপুর একজন মহিলা বিএলওকে বলছে খেলিয়ে ঘরে ঢুকিয়ে দেবো, আমার ছেলেমেয়েরা সঙ্গে থাকবে, তখন তুই কাজ যাবে না, এমনি যাবি না, তাহলে তোর নিরাপত্তা প্রশ্ন। তাহলে কিভাবে ভালনারেবিলিটি অফ দ্য উইমেন, মেয়েদের নিরাপত্তাকে কিভাবে অসহায় করে তুলছে এবং ব্ল্যাকমেইল করছে, ভয় দেখাচ্ছে না যা খুশি হতে পারে। কারা বলছে? তৃণমূল বলছে, তৃণমূলের মস্তান বলছে বা নেতা বলছে, একই কথা সমার্থক শব্দ, যে আমাদের লোকজন থাকবে তখনই তুই যাবি। তাহলে ইসিআই এবং সিও মকারি করছে। ডিস্ট্রিক্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, ব্লক লেভেল অফিসার, এসডি অফিসার কি করছে? এটা একটা জায়গার কথা নয়,
বর্ধমান থেকে, হাওড়া থেকে, কলকাতা থেকে, উত্তর চব্বিশ পরগনা থেকে, মুর্শিদাবাদ থেকে আমরা ইতিমধ্যে কয়েকশো কমপ্লেন দিয়েছি। একদম স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে তৃণমূলের এবং প্রশাসনের যে এই বিএলওদের নিরাপত্তাকে বিঘ্নিত করা, ভয় দেখানো, এবং ইটস আ কমেন্টারি অন দি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অফ বেঙ্গল। আমাদের কথা শুনবি, আমাদের জানিয়ে যাবি, আমরা সঙ্গে থাকবো, নাহলে যা খুশি হতে পারে। সিও নিরাপত্তা নেবে না দায়িত্ব, ইসিআই নেবে না, এত সব বাগাড়ম্বর করে ঘোষণা করছে। তারপরে হচ্ছে ফর্মগুলো গোছা আমাদের হাতে দিতে হবে, তৃণমূল বা তৃণমূল কনভার্টেড বিজেপি যেখানে আছে, যে যেখানে মস্তান, তাহলে তারা ঠিক করবে। ডেড ভোটারদের ফর্ম তাদেরকে দিতে হবে, তারা ফিল আপ করবে। তাহলে তৃণমূল চাইছে সেটা তারা থাকুক, ভুয়ো ভোটারদের ফর্ম তাদেরকে দিতে হবে। আর অসংখ্য মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে, তারা বারবার ফোন করছেন, আমাদের ফর্ম পাচ্ছি না, আমরা পাচ্ছি না, আমাদের কোথায়। সবাই এরকম করছে তা নয়, যথেষ্ট দায়িত্ব নিয়ে কিছু বিএলও কাজ করছেন। কিন্তু নির্দেশটা কে দেবে? জেলা প্রশাসন, রাজ্য প্রশাসন, সিও দপ্তর, না লোকাল তৃণমূলের কাউন্সিলর মস্তান? আপনারা যে প্রশ্ন করছেন তো বোঝা গেল। আমি এই জন্য শুনিয়ে দিলাম না, আপনারা বলবেন অমুক দলের নেতা অমুক বলেছে বলে আমি জানতে পারলাম। তো আমি কমপ্লেন করতে, আমি এখান থেকে করছি, তো বিএলএ থেকে কমপ্লেন আসছে বলে তো আমি তার কপি পাঠাচ্ছি। কমপ্লেন জেনে হচ্ছে কি করে? সে তো যেখানে বিএলএ আছে সে কমপ্লেনটা করছে বুথ লেভেলে, তবে তো আমি তার ফরওয়ার্ড করছি কমপ্লেনটা। সমাজ মে আগিয়ে না। কিন্তু কথা হচ্ছে কেন এটা বিএলএ নির্ভর হবে? ভোটার লিস্ট করার দায়িত্ব কার? তাহলে এবার বলবে ভোট লুট হচ্ছে, ইলেকশন কমিশন বলবে কারণ আপনার তো পোলিং এজেন্ট ছিল না। তাহলে যে প্রশাসনের যে কাজটা করার কথা তার করার কথা নয়। সমাজ মে আয়া বাত। Independent of political parties, the CO or the ECI must ensure the process is at work, it is not being hijacked. তারপরে আমরা জানছি আমাদের লোকজন আছে বলে আমরা অভিযোগ করছি, কিন্তু যদি বলে আমার কাছে কোনো অভিযোগ আসেনি এটাও বলবে, তাহলে তার নিজের মনিটরিং সিস্টেম নেই। আপনি বললেন আমি ভোটার লিস্টটাকে, তার জন্য এত লক্ষ লোককে, এত কোটি লোককে অসহায় অবস্থায় ফেললেন, তারা আতঙ্কে কাঁদছে, ভয় পাচ্ছে। আমরা বলছি কোনো ভয় পাওয়ার কথা নয়, আতঙ্ক পাওয়ার কথা নয়, ফর্ম আসলে ফর্ম ফিল আপ করবেন, আমরা সহায়তা করব। কিন্তু এই তৃণমূল এবং বিজেপি তো বাইরে নাটক করছে, তো আসলে তো এই ভয়টা দেখাচ্ছে, সেটা আমি উদাহরণ দেখালাম। এটা তো আমি পেলাম কি করে? যদি কেউ না থাকে আমার মাঝখানে বিএলএ, তাহলে আমি জানতাম কি করে? বোঝা যাচ্ছে? এটা আপনার জানার কথা, মিডিয়ার জানার কথা। আমি জানি না মিডিয়া কটা রিপোর্ট করেছে, কিন্তু এখন অন্তত কলকাতায় এই ঘটনা ঘটছে, রেসিডেন্সিয়াল এরিয়ায় ঘটছে, রেসিডেন্টাল ওয়েলফেয়ার রোল চলে, তখন এখন দেখা যাচ্ছে কলকাতা কয়েকটা কাগজ আজকে থেকে যে এটা যে কিরম ফার্স হচ্ছে সেটা কয়েকটা খবর দিয়েছে। এই যে আতঙ্কের কথা বলছেন আপনি, বহরমপুরে এসআইআর আতঙ্কে আরো একজনের আত্মঘাতী হওয়ার খবর। আমি এখন মুখ্যমন্ত্রীকে যখন বিশ্বাস করি না, প্রধানমন্ত্রীকে বিশ্বাস করি না, তোমাকে কেউ বিশ্বাস করব? কারণ যে কোনো মৃত্যু হলেই এখন আমার হচ্ছে। যে মিডিয়া, যে সরকার করোনার সময় মৃত মানুষের হিসেব দিচ্ছিল না, তখন ডাক্তারদের যখন আন্দোলন হচ্ছিল অভয়াকাণ্ডে, তখন রোজ হাসপাতালে কত মৃত্যু হচ্ছে তার খবর দিচ্ছিলে না তোমরা? লিস্ট করছিল, বিজ্ঞাপন দিচ্ছিলে না? আর এখন যেই মৃত্যু হচ্ছে পিসি ভাই মিলে তখন বলে দিচ্ছে। আর তো মৃত্যু হলে তো তদন্ত করতে হয়। তার পরিবারের লোকরা বলছে এই ভাঙড়ে দেখলাম না, ঝাঁটা দিয়ে তাড়া করেছে। সাবধান থেকো তুমি, কিন্তু যে কোনো মৃত্যুকে এই বলে চালিয়ে দিও না, তৃণমূলের নেতাদেরকে ঝাঁটা নিয়ে তাড়া করেছে। তো মিডিয়া প্রথম দিনে বলছিল যে এই সোদপুরের ঘটনা, পানিহাটি ঘটনা ছিল, এই যে মারা গেছে আপনারা কিছু বলছেন না, হচ্ছিল না। তো এইটা হচ্ছে আমরা তাপসী মালিক কাণ্ড জানি। আমরা মমতা ব্যানার্জি জর্জ ফার্নান্ডিসকে নিয়ে কিরকম মিথ্যা বলাৎকারের অভিযোগ করেছিল তা আমরা জানি। তোমরা তখন বাচ্চা বা জন্মনি অনেকে, সুতরাং শাসক দলের তরফ থেকে কিছু একটা বলে দিল বা কিছু স্পন্সার্ড মিডিয়া খবর করে দিল, সেটাকে আমরা ধ্রুব সত্য মানি না। আর আমারও অত বড় নাক নেই যে নবান্ন থেকে শুকে বলে দিতে পারবো কোথায় কি হয়েছে।
তার জন্য আমরা তদন্ত চাই প্রত্যেকটা ক্ষেত্রে, সত্যটাকে। তোমাদের ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের কাজ হচ্ছে এটা করা। শুনছি নাকি, খবর হয়েছে নাকি, এরকম করে তো খবর হয় না। তাহলে তোমাকে স্পেসিফিক খবর দিতে হবে। আমি তোমাকে স্পেসিফিক একটা শুনিয়ে শোনালাম, তোমার কাজটা আমি করলাম, আমার কাজ তোমায় করতে বলছি না, তোমার কাজটা তুমি করো। যে মৃত্যু হয়েছে সেটা স্পেসিফিক। আমি বললাম কেন করোনার মৃত্যু বিজেপি আর তৃণমূল, কেন্দ্র সরকার, রাজ্য সরকার লুকোচ্ছিল, আজ পর্যন্ত তথ্য জানায়নি, আছে না? আমরা বলেছিলাম তথ্য প্রকাশ করো, তার জন্য এখন আমার কেস আছে বিমানদার কাছে, আমার সূর্যদার নামে, যে আমরা কেন ওই লকআউটের সময় বেরিয়েছিলাম। আর হঠাৎ এখন হাসপাতালে কত মৃত্যু হয় তার কোনো খবর হয় না, কিন্তু ডাক্তারদের যখন ধর্মঘট চলছিল জুনিয়র ডাক্তারদের, তখন খবর হচ্ছিল। স্পন্সার্ড খবরের আমি উত্তর দিই না। এটা আমি তাকে তো বললাম, বাড়ি থেকে হচ্ছে, তৃণমূল অফিস থেকে হচ্ছে, তা কেন করছে? তাহলে এবার বলছো পশ্চিমবঙ্গে যে ভোটের রেজাল্ট গুলো হয় কারচুপি হচ্ছে, ভোটার লিস্টে কারচুপি আছে, তাহলে তৃণমূলের ভয় কি ছিল? দুধ কা দুধ পানি কা পানি হবে, দিয়ে যাবে, ফর্ম ফিল আপ করবে, যার যেটা আছে, বা সাহায্য করবে যারা আতঙ্কিত আছে, যে ভয়ার্থ আছে তাদেরকে। যেখানে ফর্মটা আমার পাওয়ার কথা, বিএলও ফর্মটা দেওয়ার কথা, সেখানে মাঝখানে দালাল ঢুকছে কেন? তার মানে ওরা সাধারণভাবে নিরপেক্ষভাবে ভোট হোক, অবাধ সুষ্ঠু নির্বাচন হোক তার পক্ষে নয়, ত্রুটিমুক্ত ভোটার লিস্ট হোক তার পক্ষে নয়, এবং সিও অফিস এবং রাজ্য প্রশাসনের দায়িত্ব হচ্ছে এই নির্ভুল ভোটার লিস্ট করা, যেখানে মৃত থাকবে না, যেখানে প্রকৃত ভোটার থাকবে, কারণ নাম বাদ যাবে না, আর ভুয়ো ভোটার থাকবে না, সেটা করতে অপারগ। এটাকে যেমন বলি সেটিং রাজনীতি, হই চই করে আতঙ্ক ছড়িয়েছে, কিন্তু আদতে বিজেপি তৃণমূল ঠিক করে নেবে কোন কোন অ্যাসেম্বলিতে কিরকম করে করবে, কোথায় কত ভোট রাখতে হবে মৃত ভুয়ো, তাহলে বুঝতে পারবে। তারপরে তোমরা বলবে এই যে বামফ্রন্ট শূন্য, বামফ্রন্ট শূন্য, তাহলে ভোটার লিস্টে হচ্ছে যে প্রকৃত ভোটারকে না রেখে ভোট চুরি, এই যে লার্জ স্কেল যে ভোটে কারাপশন হয়, তাতে প্রশাসন, পুলিশের অংশ, গুন্ডামস্তানের সঙ্গে, শাসক দলের সঙ্গে, ইলেকশন কমিশন, সিওর অফিসার, ইলেকশনের কাজের সঙ্গে যারা যুক্ত থাকে তারা যুক্ত থাকে বলেই গণনায় কারচুপি হয়, ভোট কেন্দ্রে ভোট লুট হয়, ভোটের আগে ভোট শুরু হয়ে যায়, ভোটার লিস্ট ভুলে ভরা থাকে, এবং ভোটার লিস্ট শোধরানোর সময় এই ভয় দেখানো বা লুটপাটের রাজত্ব হয়। এই জন্যই তো বলছি বাংলা বাঁচাতে হবে। নির্বাচন কমিশন সমবৃদ্ধি প্রকল্পে যারা টাকা পেয়েছিলেন তাদের একটি তালিকা প্রকাশ করতে, মানে তৈরি করতে বলেছে জেলা শাসকদেরকে। অর্থাৎ ওই যে 2000 টাকা, তার জন্য 1 বছর ধরে আমরা বলেছি যে শুধু সমব্যথী কেন, মৃত তালিকা পুরো প্রশাসন এবং পঞ্চায়েত এর কাছে রিপোর্টেড হয়, শ্মশান এবং কবরস্থানে, সেমিট্রিতে কোনো ডেড বডি ডিসপোজাল হয় না যতক্ষণ না এই সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট জমা হয়, অর্থাৎ ডেথ রেজিস্ট্রেশন। তার জন্য ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্টার্স থাকে, জানো, আইআর ডিপার্টমেন্ট আছে একটা, তার দপ্তর আছে। এখন গোটাটা কম্পিউটারাইজড হয়েছে ডিজিটাল ইন্ডিয়ায়, তাহলে এটা ডিজিটালে না গিয়ে ডিজিটালে গেলে এই সব তালিকা বার করা যায়। এই যে বলছে ম্যাপিং করছি, যেটা তো প্রথম ম্যাপিং, এটা হবে যে ডেট লিস্টটা নিয়ে মাইনাস করে দিয়ে বাকি ফর্মটা প্রডিউস করবে, কারণ সমবেত তো সবাই পায় না, সবার জন্য আমরা সমবেতই হই, কিন্তু ডেথ তো রেজিস্ট্রেশন হয়, আইন করা আছে এখন, এভরি ডেথ ইজ নাও বিং রেজিস্টার্ড। তো রেজিস্ট্রেশন করে কেন? এটা আমরা কতবার বলেছি, এখানে আমার তো মনে হয় 6 বার তো আমি প্রেস কনফারেন্সেই বলেছি, সিও মিটিংও আমরা বলেছি। তো এই সব এত ঢাকঢোল পেটানোর আগেই তো, তাহলে গত ভোটগুলোতে যারা নির্বাচিত হয়েছে, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এমএলএ, মেয়র, তারা এই ডেড ভোটার্সদের ভোট দিয়ে হয়েছে। প্রত্যেক ভোটের পরে তোমরা বলো যে মৃত মানুষ ভোট পড়ে গেছে, সল্টলেকের রিপোর্টও করা হয়েছিল। তাহলে তারপরেও কিন্তু ইলেকশন কমিশন প্রোঅ্যাক্টিভ হয়ে এই ডেটদের নামগুলোকে তুলে দেয়নি। আমি তো জনসভায় বললাম, সিওর ওখানে যেমন ডেমনস্ট্রেশন ছিল বাম দলগুলোর, যে অভয়া মৃত্যু সবাই জানে, ওয়েল নোন, কিন্তু তার নামও ভোটার লিস্টে আছে, নোন তো। তার মানে এটা জেনে বুঝেই
মৃতদের নামের রাখার ব্যবস্থা করা করে। হরিয়ানায়, দিল্লিতে, মহারাষ্ট্রে এবং পশ্চিমবঙ্গের ভোটে লুটের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়ে গিয়েছে। দিন আগেই দেখলাম এই এসআইআর এর বিরোধিতায় প্রতিবাদে মুখ্যমন্ত্রী তিনি নিজে মিছিল করলেন, মিছিলে পা মেলালেন। এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন চলছে এবং যে খবর সামনে আসছে যে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে বিএলও তিনি এনুমারেশন ফর্ম দিয়ে এসছেন, কিন্তু মুখ্যমন্ত্রী নিজে সেই বিষয়টা ভিত্তিহীন বলে ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন। কিন্তু তুমি কি দূরদর্শনের সংবাদ পড়ছো? প্রশ্নটা করো। এই যে এনুমারেশন ফর্ম, সেগুলো তো তৃণমূলের নেতৃত্ব তারা সকলেই নিচ্ছেন, প্রত্যাখ্যান করছেন না কেউ, তাহলে এটা কি রাজনৈতিক দ্বিচারিতা নয়? আচ্ছা, প্রথমে মুখ্যমন্ত্রী মিছিল কোথায় করেছেন? কলকাতা। কোথায়? স্পেসিফিক জায়গা চাইছি, কোন জায়গায়? রেড রোডে। রাজনৈতিক মিছিল রেড রোডে কবে করতে দেওয়া হয়? ওই রেড রোডের ধারে আমরা করোনার সময় গলায় ঝুলিয়ে বলেছিলাম ফ্রি করতে হবে ভ্যাকসিন, তখন টাকা বলেছিল। কত মৃত্যু হয়েছে তার তালিকা প্রকাশ করতে হবে, আর যাদের রোজগার বন্ধ হয়ে গেছে তাদেরকে অন্তত 750 টাকা করে দিতে হবে ক্ষতিপূরণ। তার জন্য কেস করা হয়েছিল রোডের ধারে, ডিস্টেন্স মেনটেন করে 2 মিটারের। এর আগে ভাইপো যখন নাটক করেছে, কলকাতা পুলিশ রাজভবনের ওখানে মণ্ডপ বেঁধে দিয়েছিল, আর এখন রেড রোডে রাজনৈতিক মিছিল হলো। তাহলে এটা রাজতন্ত্র না গণতন্ত্র? সংবিধানের প্রথম কথা হচ্ছে সবার জন্য সমান সুযোগ, সমান অধিকার। তাহলে কলকাতা পুলিশ কত অপদার্থ, আর রেড রোডটা হচ্ছে প্রতিরক্ষা দপ্তরের। সেটিংটা কথা বুঝতে পারছো? ফোর্ট উইলিয়াম থেকে, ডিফেন্স থেকে। কোন এফআইআর করা হয়েছে? ডিফেন্সের এলাকায় যদি কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস হয়, তার জন্য কলকাতা পুলিশ থেকে পারমিশন নিতে হয়, এবং আমাদের ডাইরেক্টর স্টেট আছে মিলিটারি ডিপার্টমেন্টের, বেঙ্গল এরিয়ার জিওসির অফিসের আন্ডারে, তার থেকে পারমিশন নিতে হয়। তাহলে তুই বললে শুধু মিছিলটা নাটক নয়, তাহলে গোটা এসআইআর প্রক্রিয়া নিয়ে বিজেপি এবং তৃণমূল, কেন্দ্র এবং রাজ্য সরকার একটা বড় পলিটিক্যাল থিয়েটারে ইনঅ্যাক্ট করছে নাটক। উনি বলেছিলেন এসআইআর অন মাই ডেড বডি, বলেছিলেন না? মৃত আমি বেঁচে থাকতে এসআইআর করতে দেবো না। এসআইআর চালু হলো, আমি দেখলাম উনি দিব্যি মিছিল করে হাঁটছেন, ডেড বডি তো হাঁটে না। তাহলে এইসব তো ভাঁওতা, এবং এইগুলো হবে বলেই তো আমরা প্রথম থেকে বলেছি আমরা প্রিন্সিপালি এসআইআর এর বিরুদ্ধে। উই অপোজ। কোনো দরকার ছিল না ঢাকঢোল পিটিয়ে করার। ইলেকশন কমিশন চাইলে আজকের টেকনোলজিতে ভোটার লিস্ট শোধরাতে পারে, এনুমারেশনও করতে পারে, কিন্তু বিহার ইলেকশনকে কেন্দ্র করে আমরা দেখলাম এইটাকেই একটা রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হলো। তোমাদের মিডিয়া সব বলা ছিল না, কোথায় বাহরিন, কোথায় নেপালি, কোথায় বিদেশি সব ভরে গেছে। কটা পেয়েছে বিদেশি বিহারের? আজ পর্যন্ত বলতে পেরেছে ইলেকশন কমিশন? কটা বিদেশি ভোট নাম কেটেছে? মহিলাদের নাম কেটেছে, আদিবাসীদের নাম কেটেছে, সংখ্যালঘুদের নাম কেটেছে, তপশিলি জাতির নাম কেটেছে, প্রান্তিক মানুষের নাম কেটেছে, পরিযায়ীদের নাম কেটেছে, কিন্তু কটা বিদেশি পেয়েছে? আর মিডিয়া এরকম অমুক নেতা বলেছে, অমুক নেতা বলেছে, এত কোটি বিদেশি, পৃথিবীর প্রায় সব দেশের নামই বলে দিয়েছিল যে সব দেশের লোকজনের, ইরান, ইরাক সব পাওয়া গেছে ওখানে। এই মিথ্যা খবর দিয়ে লাভ কি? আর এখনো তাই হচ্ছে, প্রতিদিন ঘোষণা হচ্ছে মানুষকে ভয় এবং আতঙ্কিত করার জন্য, মূল ইস্যু থেকে সরে যাওয়ার জন্য। কেরালা এসআইআর এর বিরুদ্ধে বিধানসভায়, অ্যাসেম্বলিতে রেজলিউশন পাস করেছে, কারণ একটা কনস্টিটিউশনাল অধিকার আছে। ইলেকশন কমিশন সাংবিধানিক বডি, সে করতে পারে, কিন্তু আমি যদি প্রিন্সিপালি অপোজ করি, তাহলে আমার যে কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট আমার হাতে আছে সেটা নেব। তাহলে শাসক দল বিধানসভায় মেজরিটি, সে বিধানসভায় সরকার প্রস্তাব নিয়ে এসছে, পাস করেছে। তাহলে রেড রোড থেকে কত দূরে বিধানসভা? জেনুইনলি তৃণমূল এসআইআর এর বিরুদ্ধে হতো, তাহলে অ্যাসেম্বলিতে প্রস্তাব পাস করতে পারতো।
তামিলনাড়ু, তারা সব দলের বৈঠক ডেকেছে, ডেকে 49টা দল তারা সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে। তাহলে একটা ছিল কনস্টিটিউশনাল আর একটা হচ্ছে লিগাল। সরকারের এই অধিকার ছিল চোরদের বাঁচানোর জন্য যান, তদন্ত আটকানোর জন্য যান, ধর্ষকের শাস্তিকে মকুব করার জন্য যান কোর্টে, কোটি কোটি টাকা খরচা করেন। তাহলে এটার জন্য কেন কোর্টে গেলেন না? হাইকোর্ট কত দূরে? রেড রোড থেকে। এইগুলো হচ্ছে কারসাজি। তাহলে তামিলনাড়ু ফলো করতেন যে না সিপিএম পিনারাই বিজয়ন কেরালা মডেলে যাবো না, তাই তামিলনাড়ুতে যেতেন, ইন্ডিয়া ব্লক। আরে বিরোধীরা মিছিল করে, মিটিং করে, সমাবেশ করে, বামপন্থীরা করেছে, বাম দলরা করেছে, কারণ তাদের কাছে অন্য কোনো এই লিগাল অ্যান্ড কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট নেই। তখন পলিটিক্যাল ইনস্ট্রুমেন্টে ব্যবহার করতে হয়। কিন্তু ওনার কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট তিনি ব্যবহার করলেন না, ওনার লিগাল ইনস্ট্রুমেন্ট অ্যাভেলেবল আছে তিনি ব্যবহার করলেন না। তিনি অল পার্টি মিটিংও রাখলেন না, পলিটিক্যাল যেটা ইনিশিয়েটিভ আছে। ঠিক সিএ এনআরসির সময় যেরকম ধোকা দিয়েছিলেন, চুপি করে মমতা গিয়ে ওই রাজভবনে গিয়ে মোদির সঙ্গে দেখা করেছিলেন, যখন আমরা গো ব্যাক টু মোদি বলেছিলাম, সবাই মিলে বলা হয়েছিল সিএনআরসির সময়, উনি চুপি সারে গিয়ে বলেছেন আমি তোমাদেরই লোক। এই নাটকটা এখনো করছেন। আচ্ছা, হাইকোর্টে 2002 সালের বদলে 2025 সালের যে ভোটার তালিকা সেটাকে ভিত্তি করা হোক এমনটা একটা মামলা হয়েছে, এবং সেখানে হাইকোর্টের নির্দেশ 19 তারিখের মধ্যে হলফনামা দিতে হবে। এটা তো লিগাল কোর্স। এটা তো যদি আমরা যখন বিরোধিতা করছি আমরা এটাই বলেছিলাম যে তুমি 2024-এর ভোটার লিস্টে প্রধানমন্ত্রী ইলেক্ট করেছো, এখন তুমি যদি বলো সব ভুলে ভরা আছে, তাহলে ভোটটা ভুলে ভরা। তা তুমি লাস্ট এসআই যাচ্ছ কেন? তাহলে তার আগের যারা ছিল তারা সব অপদার্থ, ব্যর্থ, যে 2002-এর পরে যে সামারি রিভিশনগুলো হয়েছে সেগুলো ঠিকঠাক হয়নি, সেটা অ্যাডমিশন অফ ইউর ফল্ট। আর তুমি শাস্তি দিচ্ছ লোকজনকে, সবাই বলছে 2002-এর লিস্ট তালিকা করো। তো আপডেট করেছো তুমি, নাকি আপডেট ছাড়া তুমি ভোট করেছো? সেলিমদা, একটাই প্রশ্ন, যে এই যে আপনি যে কথাটা বললেন সুপ্রিম কোর্টে তো মামলা হয়েছে, সুপ্রিম কোর্ট মামলাটিকে রাজ্য সরকার করেছে, আমাদের রাজ্য সরকার করেনি, কিন্তু তামিলনাড়ু হ্যাঁ হয়েছে। আমার প্রশ্নটা একটু অন্যরকম, আমি জানি না করতে পারছি কিনা সঠিকভাবে। সুপ্রিম কোর্টে যখন কোনো জিনিস সুপ্রিম কোর্ট গ্রহণ করে, সেই ক্ষেত্রে এসআইআর কি এরকম ভাবে চলতে পারে না, বন্ধ করতে পারে? বা আমার বক্তব্য হচ্ছে যে সুপ্রিম কোর্টের বিচারপতিরাও কি কোনো পক্ষপাত মানে দোষে দুষ্ট? আমি আইনজীবী নই, কিন্তু আইন পড়েছি। আমি আইনজীবী পেশা বেছে নিইনি, পার্টি সর্বক্ষণের কর্মী। তো আইনের মোতাবেক ওটা সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যখন কেস ফাইল হয়, তারপরে তাদের নির্দেশ থাকে, তারা যদি বলতে পারে এটাকে স্টে দিতে পারে। কিন্তু তারা যদি বলেছে যে আমরা এটাতে হস্তক্ষেপ করছি না, কিন্তু এই আধার কার্ডকে মানতে হবে, এই জানাতে হবে, ট্রান্সপারেন্সি রক্ষা করতে হবে, নিউট্রালিটি মেনটেন করতে হবে, কনস্টিটিউশনাল ব্যাপারগুলো দেখতে হবে, সেগুলো কতগুলো নির্দেশ দিয়েছে। কিন্তু সেখানে বলেনি যেটা বন্ধ, ওটা অটোমেটিক্যালি বন্ধ হয় না, কোর্টে কেউ গেলেই বন্ধ হয়ে যায় না। এটা মমতার চালাকি। তোমরা এই জন্যই বলছো, প্রশ্নটা করছো। উনিও পড়েছেন, কিন্তু সবই তো উল্টো পড়েছেন। যেমন মন্ত্র পর্যন্ত উল্টো পাল্টা বলেন, তো আইন তো উল্টো পাল্টা বলতেই পারেন। তো সেখানে তিনি এই যে নিয়োগের সময় স্কুল শিক্ষক নিয়োগ করছেন বলে হাইকোর্ট আছে বলে নির্দেশ দিয়েছে বলে করছে, করাপশন নিয়ে, নিয়োগের দুর্নীতি নিয়ে কেস হয়েছে, উনি বলেন হাইকোর্টের জন্য, সিপিএম এর জন্য, বিকাশ ভট্টাচার্যের জন্য আমি নিয়োগ করতে পারছি না, কেউ বাধা দেয়নি। কিন্তু এটা অনেকের ধারণা হয়ে গেছে বোধহয় কোর্টে কেউ চলে গেলেই আর কিছু করতে হবে না। এটা হচ্ছে এক্সিকিউটিভের ফেলিওর্স। আর কোর্ট যদি বলে, এক্সপ্লিসিটলি বলবে এটা এখন থাক, এখন করতে পারবে না, সেরকম কোনো স্টে অর্ডার দেয়নি। Whatever you may call it. আচ্ছা, আমরা একটু রাজনৈতিক প্রশ্ন করছি। হুমায়ুন কবির বলেছেন যে মুর্শিদাবাদে একটা নয়া জোট হোক, যেখানে কংগ্রেস, সিপিএম, আইএসএফ এবং তাঁর দল একজোট হয়ে ভোট করবেন, এবং তাহলে বোঝা যাবে মুর্শিদাবাদ এবং মালদায় কতটা সমর্থন পান তারা, প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, তুমি যখন বলেছো, যার নাম বললে, সেই হুমায়ুন কবির কে, তার রাজনৈতিক পরিচয় দাঁড় করতে আমার? তাহলে তৃণমূল বিধায়ক করে বলো, তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেছেন, তাহলে তৃণমূলের অবস্থা বুঝতে পারছো, অন্তত মুর্শিদাবাদে বুঝতে পারছো যে তৃণমূলের বিধায়কই চাইছেন যে তৃণমূল বিজেপি বাদ দিয়ে বাকিরা সব যদি এক কাট্টা হয়ে যায়, তাহলে তৃণমূলকে নিশ্চিহ্ন করে দেবো, এটাও বলেছেন উনি, শূন্য করে দেবো। তা তৃণমূলের ঘরে আগুন লেগেছে, এটা বোঝা যাচ্ছে। আমি সে আগুনে কোনো ঘৃতাহুতি দিচ্ছি না,
এটা হচ্ছে স্টেট অফ অ্যাফেয়ার্স। 2, যারা বামপন্থী, শূন্য, বাম নেই, এইসব বলেই তো ভোট হয়েছে। তাহলে এখন বলছে যদি কংগ্রেসে আইএসএফ এর সঙ্গে বামেরা যদি চলে আসে তাহলে আমরা খেলা দেখিয়ে দিতে পারবো। কিন্তু যারা এতদিন ধরে খেলা হবে বলেছে তারা তো বলেছে সিপিএম নেই, বাজারেই নেই। তাই এটা একটা পক্ষান্তরে স্বীকৃতি যে বিকল্প হিসেবে এই সব আমরা যা বলি বিজেপির তৃণমূল বিরোধী যদি মানুষ সংঘবদ্ধ হয়, সমঝোতা হয়, জোট হয়, তাহলে তৃণমূলকে এই বাংলা থেকে দূর করা যাবে। উনি যদি মুর্শিদাবাদ বলে থাকেন, আমি রাজ্যের কথা বলবো, রাজ্যেই দূর করা যায়। আরো বলেছেন তিনি ডিসেম্বরে নতুন দল ঘোষণা করবেন এবং এই জোটের কথাও তিনি বলেছেন। সে বিষয়ে কি আপনাদের সঙ্গে কোনো কথা হয়েছে? আচ্ছা, তুমি দেখো, যে শিশু জন্মায়নি তুমি কেন তার অন্নপ্রাশনের মেনু ঠিক করছো? যখন দল তৈরি হবে, দলের কর্মসূচি কি, কারা নেতৃত্ব, তাদের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, তারা কোন ইস্যু নিয়ে আন্দোলন সংগ্রাম করছে বা নির্বাচনে যেতে চাইছে, তার ভিত্তিতে সিদ্ধান্ত হয়। এ তো মমতার দল নয় যে লোক দেখে হয়ে যাবে সিদ্ধান্ত। নবদ্বীপে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গাড়িতে হামলা, পাল্টা হামলা বিজেপির তরফ থেকে। যত ভোট আসবে তোমাদের জন্য এরকম শিরোনাম দেওয়ার চেষ্টা করা হবে বিজেপি তৃণমূলের তরফ থেকে, যেমন ব্যাপক একটা যুদ্ধ হচ্ছে, কিন্তু কেউ মরবে না, কেউ আঘাতপ্রাপ্ত হবে না। তোমরা যখন উত্তরবঙ্গে বিপর্যয় হচ্ছিল, পানির জলে মানুষ যখন ভেসে যাচ্ছিল, বৃষ্টিতে ভিজছিল, ঘর ছিল না, তখন তোমরা কলকাতা আগরতলা রিপোর্ট করছিলে। আজকে যখন এসআইআর নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে নির্দিষ্টভাবে, তখন বিজেপি তৃণমূল আবার এই নাটকটা করবে, আর তোমরা ধাই ধাই করে রিপোর্ট করবে। এ তো সেই উপরাষ্ট্রপতি এখন নেই, উপরাষ্ট্রপতি যখন গভর্নর ছিল তোমরা রোজ রিপোর্ট করতে না? ফিট যুদ্ধ হচ্ছে রাজভবন, নবান্নর সঙ্গে রাজভবনের, সব ভতাবাজির মধ্যে লাভ কি? মিডিয়া ইটসেলফ রুইন দেমসেলভস এই করে। অসংখ্য মানুষের দুর্দশা হচ্ছে রাজ্যে, এই এসআইআর নিয়ে হচ্ছে। আতঙ্কিত মানুষ। সেখানে বিজেপি তৃণমূল ইচ্ছে করে এরকম আরো নানান অঙ্কের নাটক করবে, যেখানে দাঁড়িয়ে মানুষের আতঙ্ক আরো বেড়ে যায় এবং নিরপেক্ষভাবে নিশ্চিন্তে যাতে লোকে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে, ভোটার লিস্টে নাম না তুলতে পারে, তার ব্যবস্থা করবে। এই সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকবে। বামপন্থী কর্মীরা সতর্ক আছে, সজাগ আছে। মিডিয়া একটু সচেতন ভূমিকা পালন করলে ভালো, মঙ্গল রাজ্যের, বাংলা বাঁচবে। কসবা বিধানসভার তপসিয়ার যে ডিজে খান রোড, মোট ভোটার 699, সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের একটা ঘটনা ঘটেছিল, 120 জনের কোনো নথি নেই। সেখানকার মানুষ রীতিমতো একটা সিওর কাছে তুলে ধরো ওটাকে। আমরা অনেক বলছি, শুধু কসবা কেন, তো জিএ খান রোড কেন, গোটা রাজ্যে এরকম প্রাকৃতিক, যারা পাহাড়ে, ডুয়ার্সে, তরাইতে, যারা গঙ্গা ভাঙনে, নদী ভাঙনে, ঘাটালে সব ভেসে গেল, যাদের, তাদের কাছে নদী কোত্থেকে আসবে? আর এরকম অগ্নিকাণ্ড তো হামেশাই লেগে আছে বস্তিগুলোতে। সেই জন্যই আমরা বলেছি, নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টও বলেছে এই ব্যাপারে তাদেরকে হিউম্যান আসপেক্ট দেখে সিদ্ধান্ত নিতে হবে। সবটাই ব্যুরোক্রেটিক, মেকানিক্যাল বা পলিটিক্যাল বা কমিউনাল বায়াস হয়ে নিলে হবে না। হুমায়ুন কবির বলেছেন যে এই যে নির্বাচন কমিশনের ভূমিকা, সেটা নিয়ে তিনি সন্দিহান। কেন? কারণ তারা বলেছিলেন কিছু আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করতে, রাজ্য সরকার করেনি, কিন্তু কমিশনে কোনো রকম ব্যবস্থা নেয়নি। তাহলে কি তারা নিরপেক্ষ? নতুন কথা বলেছেন দেখছি, আমি যা কথা বলেছি তাই বলেছেন। একটু বলে দিলাম, তো উত্তর দিয়ে দিলাম। আমি বারবার বলছি, সিপিআইএম আমাদের দলের সিদ্ধান্ত দেশ, রাজ্য, দেশের মানুষ, রাজ্যের মানুষকে বাঁচাতে, তাদের জীবন জীবিকার অধিকার প্রতিষ্ঠা করতে, তাদের নিরাপত্তা রক্ষা করতে, বিভাজনকে রুখতে। বিজেপি তৃণমূল বা শর্টে বললে আরএসএস অ্যাফিলিয়েটেড যে কোনো সংস্থাকে বাদ দিয়ে বাকি সবাইকে আমরা জড়ো করব।
কাঁথা স্টিচের কথা বলেছি আমি, মানে কাঁথা স্টিচ শাড়ি যেরকম সেটা নয়, কাঁথা সেলাই করে, জানো এই শীত আসছে তখন কাপড় জুড়ে জুড়ে, তাতে সবসময় নতুন কাপড় থাকে তা নয়। যখন নতুন শিশু বাড়িতে আসবে জানলে ঠাকুমা, দিদিমাদের, জেঠিমাদের, মাসিমাদের কাজ হচ্ছে এই পুরনো কাপড়গুলোকে জড়ো করে নিয়ে মায়ের ছেঁড়া শাড়ি দিয়ে কাঁথা সেলাই করা। বাংলা বাঁচাতে নতুন যে শক্তির উদ্ভব হবে, নতুন যে শিশু জন্মাবে 2026-এ, তার জন্য আমরা সবাই কাঁথা সেলাই করতে রত। সেখানে অল আর ওয়েলকাম। ধন্যবাদ।